গতকালকে নরসিংদী জেলার সাটিরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদদের পরিবারদের সাথে সাক্ষাৎ এবং স্থানীয় ছাত্র জনতার সাথে মতবিনিময় সভার আয়োজন করে। সেই মতবিনিময় সভায় যোগদান করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সেখানে গিয়েছিলেন, কিন্তু তিনি সবশেষ সেই মতবিনিময় সভাটিতে অংশগ্রহণ না করেই ঢাকাতে ফিরে আসেন। এর কারণ হলো দুপক্ষের ছাত্রদের মধ্যে কোন্দল এবং সমাবেশী স্থল নির্ধারণ নিয়ে মতানৈক্য। পূর্ব নির্ধারণ অনুযায়ী সাটিরপাড়া কালিদাস স্কুল অ্যান্ড কলেজে এই মতবিনিময় সভাটি হওয়ার কথা ছিল। পরবর্তীতে স্থানীয় ছাত্র সমাজের একদল দাবি করেন যে এই সভাটি সাটিরপাড়া না হয়ে নরসিংদী সরকারি কলেজ মাঠে হওয়ার জন্য। এ নিয়ে দুপক্ষের মধ্যে কোন্দল, মতানৈক্য, রেষারেষি। এক পর্যায়ে সমাবেশটি না করে সমাবেশী স্থল ত্যাগ করতে বাধ্য হন সার্জিস আলম। এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ। কারণ বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখে কেউ যদি বাংলাদেশকে একটি যুদ্ধের ময়দানের সাথে উপমা দেন, তাহলে এটা খুব একটা ভুল হবে না। কার্যত বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ সহকারে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক একটি যুদ্ধক্ষেত্রের মধ্যে আছে। এই যুদ্ধটি সাম্য, মানবিক, বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভের জন্য কয়েকটি ধাপ আমাদের অতিক্রম করা লাগবে। এর মধ্যে প্রথম এবং প্রাথমিক ধাপ ছিল বাংলাদেশের ক্ষমতার মসনদ কুক্ষিগত করে রাখা, ভারতের পদলেহনকারী ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটানো। 5ই আগস্ট ছাত্র জনতার সফল একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই প্রাথমিক ধাপটি অতিক্রম করতে আমরা সক্ষম হয়েছিলাম। এই যুদ্ধের দ্বিতীয় ধাপ হচ্ছিল একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য এবং বাংলাদেশকে সংস্কার করার জন্য, বাংলাদেশের ধ্বংস হয়ে যাওয়া প্রত্যেকটি ইনস্টিটিউটকে রক্ষা করা এবং পুনর্গঠন করা, সংস্কার করার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। প্রাথমিক বিজয় অর্জনের ঠিক 3 দিনের মাথায় দ্বিতীয় ধাপটিও বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ অতিক্রম করতে সক্ষম হয়। এ সরকারের উপদেষ্টা মণ্ডলীর প্রতিটি সদস্যকেই কি সকলের পছন্দ হয়েছে কিনা সেটা ভিন্ন বিতর্কের বিষয়, কিন্তু কথা হচ্ছে যে একটি সরকার গঠন করা হয়েছে। এটি ছিল এই যুদ্ধের দ্বিতীয় ধাপ। এই যুদ্ধের তৃতীয় ধাপ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউটকে পুনর্গঠন করা। যে সেক্টরগুলোকে দলীয়করণ করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, প্রত্যেকটি সেক্টরকে যৌক্তিকভাবে সংস্কার করা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্র জনতার উপর যেই নারকীয় গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার যথোপযুক্ত বিচার সম্পন্ন করা। এই কাজটির দায়িত্ব যেমন অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়, তেমনি বাংলাদেশের প্রত্যেকটি জনগণের উপর এই দায়িত্বটি বর্তায় যে এই সময়ে একটি সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউটকে পুনর্গঠন এবং সংস্কার করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এই সরকারকে সহযোগিতা করতে হবে। শুধুমাত্র সরকারের একক প্রচেষ্টায় এই মহান কর্মযজ্ঞ কখনোই সম্পাদন করা সম্ভব নয়। প্রত্যেকটি নাগরিককে দেশের এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই আমাদের যেই তৃতীয় দায়িত্ব, এই রাষ্ট্রকে পুনর্গঠন করা, এই রাষ্ট্রের যৌক্তিক সংস্কার করা সম্ভব হবে। এই যুদ্ধের চতুর্থ ধাপ হচ্ছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে যাদেরকে জনগণ রায় দিবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই 4টি ধাপের মধ্যে আমরা এখন তৃতীয় ধাপের মধ্যে আছি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবং সাধারণ জনতা, নাগরিক, ছাত্র জনতা, নাগরিক সকলে মিলে এই রাষ্ট্রটাকে পুনর্গঠন করা এবং যৌক্তিকভাবে সংস্কারের চেষ্টায় আমরা এখন সকলে রয়েছি। এই দায়িত্ব আমাদের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন আমরা আমাদের যুদ্ধের সবচেয়ে ক্রিটিক্যাল সময়টি পার করছি। এই সময়ে আমাদের নাগরিকদের পক্ষ থেকে হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার পক্ষ থেকে হোক,
কারো থেকে যদি ন্যূনতম সামান্য কোনো ভুল যদি আমরা করি, তাহলে আমাদের এই জাতিকে আমাদের ভুলের চড়া মূল্য চোকাতে হবে। আমরা জানি যে এই জুলাই বিপ্লবের সম্মুখ ভাগ থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের তরুণ প্রজন্ম। সুতরাং এই তরুণ প্রজন্মই হলো এই যুদ্ধের গেরিলা যোদ্ধা এবং প্রধান স্টেক হোল্ডার। এই তরুণ প্রজন্মের হাতেই এই দেশ গঠনের গুরু দায়িত্ব। যখন কোন সৈন্য তার শত্রুপক্ষের সাথে যুদ্ধ করে, তখন সেই যুদ্ধের ময়দানের প্রতিটি সৈন্যকে, কমান্ডার থেকে শুরু করে প্রত্যেকটা সৈন্যকে কিছু বিষয় মেনে চলতে হয়, তাদের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হয়। মোটা দাগে যুদ্ধের সৈনিকদের মধ্যে তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য থাকা অপরিহার্য। নেতার নেতৃত্ব মানা, নির্ভয় এবং নির্লোভ, এই তিনটি বৈশিষ্ট্য যুদ্ধের ময়দানে প্রত্যেকটি যোদ্ধার মধ্যে থাকা অপরিহার্য। বাংলাদেশ যেহেতু একটি যুদ্ধের ময়দান, আর এই যুদ্ধের সম্মুখ ভাগের গেরিলা যোদ্ধা এই দেশের ছাত্র সমাজ, সুতরাং এই দেশের ছাত্র সমাজের মধ্যে এই তিনটি গুণ অপরিহার্যভাবে থাকা উচিত। আর এই তিনটি গুণ আমাদের ছাত্র সমাজের মধ্যে 100তে 100 থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত শামিলে হাল হয়েছে। 5 তারিখ একটি সফল গণবিপ্লবের মাধ্যমে এদেশের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে। এই যুদ্ধের প্রাথমিক ধাপে যখন আমরা ছিলাম, তখন আমরা অসীম সাহসিকতা লক্ষ্য করেছি তরুণ সমাজের মাঝে। আমরা দেখেছি একজন স্কুল ছাত্রী, তিনি কিভাবে দুহাত প্রসারিত করে সিনা টান করে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়েছে তার সঙ্গীকে মুক্ত করার জন্য। আমরা দেখেছি আবু সাইদের উঁচু শির, আমরা দেখেছি মানবিক মুগ্ধের মানবিকতা। আমরা লক্ষ্য করেছি যখন ভাতের হোটেলের ডিবি হারুন আমাদের প্রধান 6 জন সমন্বয়ককে আটকে রেখেছিল, তখন সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা এক হয়ে এই স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। তখন তো আমরা কে সমন্বয়ক না, কার উপর দায়িত্ব আছে কার উপর দায়িত্ব নেই, সমন্বয়কদের লিস্টিতে কমিটিতে কার নাম আছে কার নাম নেই, এই সকল বিষয় চিন্তা করিনি। এ ধরনের কোনো লোভ আমাদের মধ্যে তখন ছিল না, যার কারণে একটি সফল গণবিপ্লব, একটি সফল গণ অভ্যুত্থান আমরা ঘটাতে সক্ষম হয়েছিলাম। এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 16 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা ফ্যাসিজমের পতন এদেশে হয়েছে। কিন্তু আমাদের এই যুদ্ধের তৃতীয় ধাপে এসে আমরা একটু ব্যতিক্রম চিত্র লক্ষ্য করছি। আমাদের দেশের ছাত্র সমাজের মধ্যে কেমন যেন সমন্বয়ক হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এটা একেবারে বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। কেমন যেন সমন্বয়ক হওয়াটাকেই আমরা সকলে অনেক বড় একটা কিছু মনে করছি। কিছুদিন পূর্বে, 2-1 দিন আগে, আমাদের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ভাই উনি বলছেন যে ফজরের নামাজের পরে একজন সমন্বয়ক ওনার রুমে যেয়ে ওনাকে বলছেন যে আপনি আপনার ফেসবুক টাইমলাইন থেকে একটি পোস্ট করবেন আমার ছবি দিয়ে, যে আমি সমন্বয়ক ছিলাম। ওই লোকটা আসলেও সমন্বয়ক ছিল। এই যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে, যে আমি সমন্বয়ক, আমি এই আন্দোলনে ছিলাম, আমি মিছিলে গিয়েছি, আমি রক্ত দিয়েছি, এই যে কৃতিত্ব, ক্রেডিটটা নিজের উপর নেওয়ার চেষ্টা করা, এবং সমন্বয়ক হওয়ার যে একটা উচ্চবিলাস এবং একটা লোভ আমাদের মধ্যে জেগে বসা, এই লোভ এটা কোনোভাবেই একটি সৈনিকের বৈশিষ্ট্য হইতে পারে না। পৃথিবীর ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে যখনই সৈনিকদের মধ্যে এই লোভ লক্ষ্য করা গেছে, তখনই এই যুদ্ধের মধ্যে ওই দলের বিপর্যয় হয়েছে। সুতরাং সমন্বয়ক দাবি নিয়ে নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য 1 গ্রুপ 2 গ্রুপের মধ্যে এরকম লড়াই সংগ্রাম করা, এবং এ ধরনের একটা স্বাধীন দেশে, একটা সুষ্ঠু পরিবেশে একটি প্রয়োজনীয় একটি মতবিনিময় সভা ভেস্তে দেওয়া, এটা কোনোভাবেই একটি যুদ্ধের সৈনিকের জন্য কাম্য হতে পারে না। আজকে বাংলাদেশের এই কোটি জনগণ আমাদের এই তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে, তরুণ প্রজন্মকে বিশ্বাস করে। বাংলাদেশের কোটি মা এই তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে বসে আছে। বাংলাদেশের কোটি বাবা, কোটি সন্তান, কোটি স্ত্রী
কোটি বৃদ্ধ তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে বসে আছে। আজকে যদি এই তরুণ প্রজন্ম হেরে যায়, তাহলে বাংলাদেশ হেরে যাবে। আমরা যদি হেরে যাই, তাহলে আমাদেরকে যেমন চড়া মূল্য চুকাতে হবে, তেমন এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চরম মূল্য দিতে হবে। সুতরাং আমাদের জন্য কোনোভাবেই এই লোভ নামক যে ব্যাধিটা আছে, এটা কোনোভাবেই আমাদের মধ্যে, অন্ততপক্ষে এই মুহূর্তে আসা, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ এই লোভ, এটা এমন একটা ব্যাধি, যুদ্ধক্ষেত্রে সৈনিককে ব্যর্থ হওয়ার জন্য অপরিহার্য কারণ হিসেবে কাজ করে। সুতরাং আমরা যদি এই মুহূর্তে এই লোভ বাদ দিতে না পারি, তাহলে আমাদের জন্য চরম পরিণতি অপেক্ষা করছে। পরাজিত শক্তি কিন্তু বসে নেই। তারা আমাদের দুর্বলতার সুযোগে, তারা আমাদের মধ্যে ঢুকে তারা ষড়যন্ত্র করবে এবং এই ষড়যন্ত্রের দায়ভার আমাদের উপরে চাপানোর চেষ্টা করবে। কাজে কোনো রকম উদাসীনতা, কোনো রকম লোভ, কোনো রকম ভয় যেন আমাদের মধ্যে কাজ না করে। আমরা যেন এ সকল জিনিসের ঊর্ধ্বে উঠে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থকে বড় করে দেখে আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি, দেশটাকে একটি সফল রাজ্য, একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য, দেশটিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলে ধরবার জন্য, এদেশকে একটি সাম্য, মানবিক এবং বৈষম্যহীন একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যেন কাজ করতে পারি এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত আমরা যেন সকল ভয়, সকল লোভ বাদ দিয়ে দেশের জন্য একত্র হয়ে কাজ করতে পারি। এটাই হবে বর্তমান আমাদের সময়ের দাবি।